আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নিয়ে দশম অধ্যায় থেকে আজ আমি 1 থেকে 17 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন, পৃষ্ঠা হচ্ছে 145 পৃষ্ঠা, লেকচার গাইড থেকে। আমি আজ থেকে তত্ত্ব বুঝে সিদ্ধান্ত এটার উপর ধারাবাহিক ভিডিও দিয়ে যাব। তাহলে চলো কথা না দিয়ে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো, আমি এখানে 6টি এমসিকিউ তুলে রেখেছি। এটি সমাধান করে তারপর আরো এভাবে 1 থেকে 17 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করব। প্রথমে দেখো কি বলছে। একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়। তো উপাত্ত বলতে আমরা বুঝি, এখানে দেখো এই যে অনেকগুলা তত্ত্ব আছে, 70, 80, 60, 50, 85, 88, এইগুলাকে উপাত্ত বলা হয়। এইগুলাকে আমরা একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করি, যেমন টালির মাধ্যমে অন্তর্ভুক্ত করি, প্রকাশ করি। আর টালির পরে যে সংখ্যাটা পাই এটা হচ্ছে অবশ্যই শ্রেণীর গণসংখ্যা পাই, তাহলে উত্তরটা হবে ঘ। তারপর কবরের কাগজ বা কোনো সাময়িক থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এই কথাটা মনে রাখবা। কবরের কাগজ বা কোনো সাময়িক থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? মাধ্যমিক উপাত্ত। তারপর 3 নংটা থেকে মাধ্যমিক উপাত্ত গৃহীত হয় পরোক্ষ উৎস থেকে। এটা কিন্তু সরাসরি উৎস থেকে হয় না, পরোক্ষ উৎস থেকে অন্যের মাধ্যমে পাওয়া যায়। উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজানো থাকলে উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? ক্রমানুসারে যদি সাজানো থাকে তাহলে এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। যদি সাজানো থাকে ক্রম অনুসারে তাহলে এটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। দেখো 5 নাম্বারটা দেখো, এটা সাজানো নাই। কি কারণে সাজানো হয়? 70 পরে 80, 80 পরে তোমার যেখানে 85 হওয়ার কথা, পরে 88 হওয়ার কথা, এরকম ভাবে হওয়ার কথা, সিরিয়াল বাই সিরিয়াল। এখানে যেহেতু সাজানো নাই, 70 পরে 80, আবার 60 এসে বলছে, আবার 50 এসে বলছে, আবার 85, আবার 88, এরকম থাকলে এটাকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। তাহলে এটার উত্তরটা হবে খ। তারপর পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি? পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স। ইংরেজিতে বলে স্ট্যাটিস্টিক, বাংলাতে বলে পরিসংখ্যান। আশা করি তোমরা এই 6টি এমসিকিউ বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন সাত নং দাগটি লক্ষ্য করো। এখানে বলছে দেখো, কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা 37 এবং শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 34 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে তোমরা এটা একটা সূত্র আকারে বের করতে হবে। যে মধ্যমানটা বের করার নিয়ম হচ্ছে মধ্যমান ইকুয়াল টু উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা। তারপর এখানে কয়টা অংশ যোগ হয়েছে? দুইটাই, যে উচ্চ সীমা নিম্ন সীমা, এই কারণে 2 দিয়ে ভাগ হবে। তারপর আমরা মানগুলো, যে মানগুলো আছে এখানে দেওয়া আছে, এগুলো বসাবো। যে উচ্চ সীমা 37, উচ্চ সীমার ঘরে বসাবো। তারপরে যে মধ্যমানটা, শ্রেণী মধ্যমান 34, এই 34টা মধ্যমানের ঘরে বসাবো। তারপর উচ্চ সীমাটা 37 বসাবো, 37 প্লাস এই যে নিম্ন সীমাটা দেওয়া নাই, নিম্ন সীমা যেভাবে আছে বা লিখে নিব। তারপর টু লিখবো। এই যে এটার সাথে টুটা ভাগ সম্পর্ক, এটা পক্ষান্তর, সমস্যা নেই, পাশে হলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে 34 সাথে 2 গুণ করে দিব, আর এখানে লিখবো 37 প্লাস নিম্ন সীমা। তারপরে দেখো এটার সাথে 2 গুণ করে 4 দোকানে 8, 3 দোকানে 68, আর এটা এই যে দেখো এখানে মনে হয় প্লাস আছে, এটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 37 ইকুয়াল টু নিম্ন সীমা। এখন আমরা এটা বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব। দেখো, যদি আমরা 8 থেকে 7 চলে যায় তাহলে হবে 1, আর 6 তে 3 চলে গেলে 3। তাহলে আমাদের নিম্ন সীমাটা কত হবে? এই যে নিম্ন সীমাটা হবে 31। আমাদের উত্তরটা হবে 7 ঘ। তারপর 8 নং দাগটি লক্ষ্য করো। উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মানটা কত? তাহলে পরিসরের সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। যেহেতু পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে এবং সর্বনিম্ন মানটা বলতে, বের করার জন্য পরিসরের সূত্র হচ্ছে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তাহলে চলো এটা করে দেখাই। পরিসর, এই সূত্রটা হচ্ছে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। পরে লিখবা যোগ 1। সর্বোচ্চ মানটা কত? এখানে দেখো এই যে সর্বোচ্চ মানটা দেওয়া আছে 57, 57, মাইনাস সর্বনিম্ন মানটা দেওয়া আছে এই যে
সর্বনিম্ন মানটা দেওয়া নাই, সর্বনিম্ন মানটা যেভাবে আছে এবার লিখবো +1, আর এখানে পরিসরটা দেওয়া আছে, যে পরিসরটা কত, পরিসরটা দেওয়া আছে 37। এখন দেখো এই যে +1টা ওই পাশে আছে, সমান এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 37 - 1 = 57 মাইনাস সর্বনিম্ন মান। এখন 37 সাথে 1 বিয়োগ করে দিলে হবে 34। পরে এখানে দেখো এটা মাইনাস আছে, এটা এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে নিব। আচ্ছা, এটা একটা লাইন বাড়িয়ে নেই তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো এই যে এইটা সর্বনিম্ন মানটাকে এই পাশে নিয়ে আসবো, সমান এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এই যে সর্বনিম্ন মান, আর এই যে 50 সমান এই পাশে 57 যে পাশে এবার রাখবো, আর এটা প্লাস পক্ষান্ত করলে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি বিয়োগ করে দেই, যে 7 থেকে 6 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, তাহলে আমাদের উত্তরটা হবে 21। সর্বনিম্ন মানটা হবে 21। এই যে উত্তরটা হবে ক। তারপর 9 নং দাগটি লক্ষ্য করো, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? প্রথমে অবশ্যই পরিসর প্রয়োজন, কারণ গণসংখ্যা সারণী প্রস্তুত করতে গেলে প্রথমে আমাদের পরিসর লাগবে, তারপরে শ্রেণীর ব্যবধান লাগবে, তারপরে শ্রেণী সংখ্যা লাগবে, তারপরে সারণী তৈরি করতে হবে। তা এই কারণে আমাদের কি প্রথমে প্রয়োজন পরিসর। তারপরে গণসংখ্যা গণসংখ্যা এই গণ পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত কত প্রকার হয়? 2 প্রকার হয়, প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্ত। পরিসংখ্যান উপাত্ত 2 প্রকার হয়ে থাকে, পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণীর ব্যবধান কত? তাহলে 110 কে 10 দ্বারা ভাগ করলে আমরা ব্যবধানটা পেয়ে যাব, যেমন 110 ভাগ 10 00 কেটে দিলে উত্তরটা হবে 11। উত্তরটা হবে আমাদের খ। আশা করি তোমরা এই 7 থেকে 11 পর্যন্ত এমসিকিউ গুলো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই যে 12 থেকে 16 পর্যন্ত দাগগুলো লক্ষ্য করো। এখানে প্রথমে 12 নং দাগটি লক্ষ্য করো, এখানে এই যে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলো পরিসর কত? তাহলে পরিসরের সূত্রটা তো অবশ্যই তোমরা জানো, পরিসর সমান সমান সর্বোচ্চ মান, পরিসর পরিসর সমান সমান সর্বোচ্চ মান। এখানে সর্বোচ্চ মান কোনটা? 50 বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন নিম্ন মান কোনটা? 33। তারপরে আমাদের 1 যোগ করে দিতে হবে। এটা হচ্ছে পরিসরের সূত্রটা, আগে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 17 প্লাস 1, তাহলে আমাদের উত্তরটা হবে 18, উত্তরটা হবে 12 ক। তাহলে চলো আমরা এখন এটা করি। একে 13 নং দাগটি লক্ষ্য করো, কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62 পাস হলে ওই শ্রেণীর নিম্ন সীমাটা কত? তাহলে মধ্যমান সূত্রটা হবে মধ্যমান ইকুয়াল টু উচ্চ সীমা, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। তাই এই যে মধ্যমানটা আমাদের দেওয়া আছে, এই যে মধ্যমানটা কত? 62.5। এখানে বসাবো 62.5 ইকুয়াল টু শ্রেণীর উচ্চ সীমাটা কত? উচ্চ সীমা 65 প্লাস নিম্ন সীমাটা দেওয়া নাই, নিম্ন সীমাটা আমরা বের করে নিব বাই 2। এখন দেখো এই যে এটার সাথে 2টা ভাগ আছে, এটা পক্ষান্ত করে দিলে গুণ হয়ে যাবে 62.5 গুণ 2, আর এই উপরে থাকবে 65 প্লাস নিম্ন সীমা। তারপর এটার সাথে যদি আমরা গুণ করি, আমরা 62-র সাথে যদি গুণ করি, 2 দোকানে 4, 6 দোকানে 12, 124, 125 হবে, 125। তারপরে এই যে দেখো 65 আগে মনে হয় এখানে প্লাস হয়ে যাবে, এই সমস্যা এই পাশে আই করলে পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু নিম্ন সীমা। তারপর এটা যদি আমরা বিয়োগ করি, দেখো 5 হাতে 5 গেলে 0, 12 6 গেলে 6, তাহলে আমাদের উত্তরটা হবে নিম্ন সীমাটা হচ্ছে 60। তাহলে আমাদের উত্তরটা হবে 13 ঘ। তারপর কেন্দ্রীয় প্রবণতা 14 নং একটি লক্ষ্য করো, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সবসময় মনে রাখবো 3টা, গড় মধ্যক প্রচুরক, গড় মধ্যক প্রচুরক, এই 3টি। তারপর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো, এখানে দেখছে মধ্যক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, কিন্তু টানি কিন্তু কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ না, তার মানে এটা হবে না।
প্রচুরক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কিন্তু প্রমাণিত গণসংখ্যা হবে না। মধ্যক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কিন্তু শ্রেণীর ব্যবধান না। কিন্তু এই যে এখানে দেখো মধ্যক আর প্রচুরক আছে, তার মানে কি এখানে দুইটা আছে, এটা আমাদের উত্তর হবে। আর অন্যগুলোর মধ্যে একটা আছে আর একটা নাই। 1 থেকে 21 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমাদের আগে 1 থেকে 21 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো বের করতে হবে। 1 থেকে 21 পর্যন্ত, তাহলে 1 থেকে 21 পর্যন্ত এই যে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, এগুলাকে আমরা যোগ করতে হবে। যোগ করলে আমরা যে ফলটা পাবো এটাকে, এটা কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাবো। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর করে নিবে। দেখো 1 যোগ 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ তারপরে 21 সমান চাপ দিলে আমাদের এখানে সংখ্যা কয়টা, আমরা যোগফলটাই 121। এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11 দ্বারা ভাগ করবো, ভাগ 11। আমরা তাহলে ফলটা পাই 11 পাই। 11 দিয়ে ভাগ করলে আমরা ফলটা পাই কত, 11। তাহলে আমাদের এখানে 16 উত্তরটা হবে গ। 16 উত্তরটা হবে গ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারা দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।